আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখলাম, তাই তো? এখন আমরা এটাই কপি করে নিই। এটা বাদ দিয়ে দিই। আমাদের ইন্ডেক্স পেজটা হলো এখানে। এখন গতদিন আমরা এগুলো করেছিলাম, তো আমরা এগুলো রাখলাম না। এই প্র্যাকটিস করেছেন সবাই? ইমেজ আনতে পারছেন সবাই? কারণ ব্যাপার হলো, আমি কিন্তু বলছি যদি আপনারা নিজ দায়িত্বে যদি কোনোদিন না আসতে পারেন, একেবারে কোনো কারণে অন্য কারোর কাছ থেকে ভিডিওটা কালেক্ট করে নেবেন এবং পারলে সেখান দিয়ে তার কাছ থেকে দেখাই নেবেন, প্র্যাকটিস করে নেবেন একবারে। তবে যদি এই না করে আসেন, এটা কিন্তু আপনার বইয়ের পড়া না, সেমিস্টার পার হয়ে গেলে বেঁচে যাবেন। ঠিক আছে? তো এই কাজগুলো করবেন না যে আমি জানি নাই, আমি করি নাই, এই অজুহাতগুলো দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনারা নিজের দায়িত্ব শিখতে আসছেন। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি যে কিভাবে লিঙ্ক করা যায়। তো আমরা চাচ্ছি এখানে এরকম একটা লেখা থাকবে, সেই লেখায় ক্লিক করলে সাপোজ আমরা ফেসবুক, গুগল বা অন্য কোনো জায়গায় চলে যাব। আগে সেটা দেখি। এজন্য একটা ট্যাগ আছে, নাম কি? অ্যাঙ্কর ট্যাগ। কিভাবে লিখতে হয়? এ দিয়ে। ট্যাগটা লিখলাম। এখন গত ক্লাসে আমরা আরেকটা কথা বলেছিলাম যে অ্যাট্রিবিউট বলে কিছু নিয়ে আলোচনা করেছিলাম, যে অনেক ট্যাগের সাথে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব। সেই অ্যাট্রিবিউটটা কি? ট্যাগের সাথে স্পেস দিয়ে যেটা আমরা লিখি আর কি। তো এখানে ব্যাপারটা হলো, এই মাঝখানে যেটা লিখতে হয় যে আমার কি শো করবে, আমি আউটপুটে কি দেখতে পাবো। তো সাপোজ লিখলাম ফেসবুক, এই লেখাটা শো করবে, তাই না? এটা শো করলো, কিন্তু ক্লিক করলে কি কিছু হচ্ছে? আমি যাচ্ছি এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে। সেটা কিভাবে হবে? এখানে একটা অ্যাট্রিবিউট বসাতে হবে, নাম কি? মানে হাইপার রেফারেন্স। এখানে আমি যে লিঙ্ক দেব না কেন সেই লিঙ্কে চলে যাবে। তবে ইসের লিঙ্ক কি? ওটা সিকিউর। এটা ওদের একটা ডোমেইন, জানেন তো? এবার একটু অন্যরকম হয়ে গেল না? দেখেন, যদি আমি এখানে ক্লিক করি, ফেসবুকে নিয়ে গেছে। তাহলে পারবো আমরা এটা করতে? এটা ডিফল্ট লিঙ্ক হইলেই এরকম কালার হয়ে যায়। অবশ্যই চেঞ্জ করতে পারবো, সিএসএস দিয়ে চেঞ্জ করে দেবো, সবই করতে পারবো। এবং দেখেন, একবার ক্লিক করা হয়েছে বলে কালারটা কিন্তু এখন বেগুনি হয়ে গেছে, নীল নাই। এগুলো চেঞ্জ করতে পারবো একবার ক্লিক করার পরে। কি হবে? এর অনেকগুলো ইভেন্ট আছে লিঙ্কের। সেটা হলো, এর প্রথম যখন পেজটা লোড হবে তখন দেখতে কিরকম হবে, এর উপরে মাউস নিয়ে গেলে দেখতে কেমন হবে, একবার ক্লিক করা হয়ে গেলে দেখতে কেমন হবে, যে মুহূর্তে ক্লিক করব সেই মুহূর্তে কেমন হবে, এগুলো সবই আমরা চেঞ্জ করতে পারবো। গুগলে দেখছেন যখন যেগুলো আমরা সার্চ করি সেইগুলো বেগুনি কালার হয়ে, এরকম কালার হয়ে থাকে, যে দেখা যায় অলরেডি এগুলো ভিজিটেড, আমরা বুঝতে পারি যেগুলো আমাদের দেখা হয়ে গেছে। আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। দেখেন আগে কি ছিল, এখন কি সেই কালার আছে? নাই। এখন ব্যাপার হলো, আমি চাচ্ছি, মনে করেন এটা আমার হোম পেজ, এখন ক্লিক করলাম, আমার ওই ফেসবুকটা এটা রিপ্লেস হয়ে এখানে দেখালো, তাই না? এটা একটু সমস্যা না?
কারণ আমি চাচ্ছি আমার পেজ থেকে কেউ চলে না যাক। ফেসবুকে ঠিক যাবে, কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপরে সেখানে যাবে। আমার যে পেজটা, সেই পেজ থেকে যেন ইউজার চলে না যায়, তাই না? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে আরেকটা অ্যাট্রিবিউট বসাতে হবে। নাম কি? টার্গেট। যদি আমি অন্য ট্যাবে ওপেন করতে চাই, কি লিখতে হবে? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ঠিক আছে, দেখেন সেটা কি গেছে? তাহলে এরকম করে আমরা নতুন একটা ট্যাবে একটা ইউজারকে মুভ করে দিতে পারবো। ঠিক আছে, এখন ব্যাপার হলো সেম ভাবে আমরা বারবার ফেসবুকে না যাই, আমরা গুগলে যাই। আচ্ছা, তাহলে আমরা অন্য জায়গায় পাঠাতে পারলাম। এখন ব্যাপার হলো এই আপনাদের এইখানে একটু অনলাইন সার্চ করতে বলেছিলাম, কেউ কি করছেন কিছু? দেখেন ব্যাপারটা হলো এরকম করে যে জিনিসটা আপনি জানতে চাচ্ছেন সার্চ করলেই পেয়ে যাবেন। ব্যাপারটা হলো কিভাবে সার্চ করতে হবে আপনাকে এটাই জানার দরকার, যে কি লিখে সার্চ করলে একবারে আপনি সেই রেজাল্টটাই পাবেন। ব্যাপারটা হলো আপনি যেটা জানতে চাচ্ছেন সেই কথাগুলোকে বা সেই কাজটাকে কয়েকটা ভাগে ভাগ করবেন কিছু কিওয়ার্ডে, এমনভাবে যে দেখেন আমি কি চাচ্ছি, একটা ট্যাগ নাম দিলাম তারপর বললাম ট্যাগ, তারপর কি টার্গেটে আমরা বসাইছি না, দেখেন টার্গেটটা লিখলাম। এবার এই কাজটা কোন জায়গায় করতে চাচ্ছি, HTML এ করতে চাচ্ছি, কয়েকটা কিওয়ার্ড দেখেন পরপর যুক্ত করে দিচ্ছি। এজন্য শর্টিং হয়ে ঠিক ওই জিনিসটাই আপনার সামনে চলে আসবে। আপনি যেটা সার্চ করতে যাচ্ছেন সেই জিনিসটাকে এরকম কিছু ভাগে ভাগ করে নেবেন আগে নিজে নিজে, সেইগুলো লিখে সার্চ করবেন, দেখবেন চলে আসবে। ঠিক আছে, আপাতত দৃষ্টিতে এইভাবে দেখতে গেলে দেখবেন সব রকম একই কাজ করতেছে। এগুলো পরে আরো ডিটেলসে আমরা দেখব। ঠিক আছে, এখন দেখতে গেলে দেখবেন যে প্রায় সবই সেম কাজ হচ্ছে। নতুন ট্যাব ওপেন করে করে দিচ্ছে। আর এই যে কালার জনিত যে ব্যাপারটা, এগুলো আমরা CSS এ একটু মুভ করার পরে তখন দেখবো যে কিভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার কি দেখতে চাইছিলাম? লিস্ট। লিস্ট দেখছেন আগে? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট সবাই? আচ্ছা দেখেন, লিস্ট দুই প্রকারের হয়, একটা হলো অর্ডার লিস্ট, একটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে কি মনে হচ্ছে বলেন তো? হ্যাঁ, যেগুলো সিরিয়ালাইজড সেগুলো হলো অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হলো যেগুলো আর কি একবার দেখেই বুঝতে পারবেন না কতগুলো এলিমেন্ট আছে। তো আমরা একটু অর্ডার লিস্ট দেখি। যদি আপনি অর্ডার লিস্ট করতে চান কি করতে হবে? ওয়েল যখন নিলাম, ওয়েলটা শেষ করি নাকি? এখন এই লিস্টের ভিতরে আপনাকে এইখানে একটু চিন্তা ভাবনা করতে হবে কিছু কিছু জায়গায়। যেমন যখন টেবিলে যাব তখনও একটু চিন্তা করতে হবে যে কোনটার পরে কি বসে। ব্যাপারটা মনে করেন আপনি একটা লিস্ট বললেন যে এটা একটা লিস্ট, কিন্তু লিস্টের ভিতরে যে প্রত্যেকটা এলিমেন্টগুলো সেগুলো তো আপনাকে আলাদা আলাদা বলতে হবে, না হলে বুঝবে কি করে? হ্যাঁ ঠিক আছে, এই খাতা এখানে মনে করেন আপনি বাজার করবেন, কি কি লিস্ট করবো সেটা, কিন্তু কি কি যে হবে সেটা তো আপনাকে দিতে হবে, তাই না? সেই জিনিসটা কিভাবে দিতে হয়
এলআইতে কি বলেন? লিস্ট আইটেম। মানে আপনি যে একটা লিস্ট বানালেন, অর্ডার লিস্ট, তার ভিতরে প্রত্যেকটা লিস্ট আইটেম। এখানে মনে করেন যে সাপোজ এরকম দিলেন আর কি, ঠিক আছে। এখন আমরা একটু দেখি ব্যাপারটা কি হলো। 1 2 3 4 করে একটা লিস্ট তৈরি হয়ে গেল, তাই না? এখন ব্যাপার হচ্ছে আমি চাচ্ছি 1 2 3 4 করে হবে না, এবিসিডি আকারে দেখাবে, এ বি সি ডি এরকম করে দেখাবে। তখন ব্যাপার কি হবে? ইউএল তো আপনাকে কিছুই ইন্ডিকেট করবে না, জাস্ট অন্য কিছু মানে কিছু সিম্বল দেখাবে, আপনাকে কাউন্টই তো করে দেবে না যে এটা এত নম্বর, এটা এত নম্বর। এখানে মনে করেন যে এ দিলাম, আসছে। এখন ব্যাপার হলো আপনি যদি চান বড় হাতের বি এরকম করে আসবে, তখন বড় হাতের দিয়ে দেবেন, ঠিক আছে না? একইভাবে আপনি যদি চান যে রোমান সংখ্যা হবে, হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, আপনি যদি চান যে রোমান সংখ্যা শো করাবেন, মনে করেন আই দিয়ে দিলেন। রোমান সংখ্যা কি? আই মানে 1 না? ঠিক আছে না? এগুলো ঠিক জানতে হবে আমাদের, কিন্তু আসলে এরকম রোমান সংখ্যা টংখ্যা দিয়ে বা এরকম করে আসলে দেখানো ঠিক ওইভাবে হয় না। তবে লিস্টটা প্রচুর ইউজড হবে, কিন্তু এরকম ওই জিনিসটা দরকার হবে না, ঠিক আছে? এগুলো আমরা এইভাবে রাখি না, এভাবে প্রায় লাগে না। আচ্ছা, এবার আমরা আরেকটা লিস্ট দেখি, সেটা কি? আনঅর্ডার লিস্ট। কি লিখতে হবে? বাহ, ভালো পারেন তো। এবার বলেন এর ভিতরে কি হবে? হ্যাঁ, এর ভিতরেও তো এলআই হবে, কারণ আমি একটা লিস্ট বানালাম, লিস্ট আইটেম গুলো তো দিতে হবে। আচ্ছা, আমরা এগুলোই কপি করি। দেখছেন কি আসলো? এখন ব্যাপার হলো আমরা এগুলো কন্ট্রোল করতে পারবো, যে এখানে এগুলোকে কি বলে? বুলেট, তাই না? বুলেট বলে। আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো যে এখানে কি আসবে। দেখেন কিভাবে পারবো। এখানেও টাইট সেট করবেন, দিলাম সার্কেল। এখানে সব নাম দিতে হয়, ওটা দিলে ডিফল্টটা দিলে আসে। যে ভ্যালুগুলো আছে আপনি তো তার বাইরে দিতে পারবেন না। কি লিখবো বলেন তো? বলেন, সার্চ করবো, এটা কি লিখবো? ইউএল এর কি কি টাইপ আছে দেখার জন্য।
এগুলো আছে। নান দিলে কি দেখা যাবে না? নান দুটোই ইউজ করা যায়, আপনি ওখানেও ইউজ করতে পারতেন নান ওয়েলে, তখন কিছুই দেখাবে না। স্কোয়ার ইউজ করা যায়। স্কোয়ার তো দিলাম, আসলো ভাই? ও হ্যাঁ আসছে। দেখেন এখানে একটু পড়লে আপনি সবকিছু দেখতে পারবেন। এটা ডিফল্ট তাই বলছে না? তার মানে আপনি যদি কিছুই সেট না করেন প্রথমে এটাই দেখায়, আর বাদ বাকিগুলো আপনি তো দিয়ে দিয়ে দেখতে পারবেন। এরপরে আপনি দেখেন এরা একটা কাজ করছে, সিএসএস এ আমাদের এটা চেঞ্জ করতে গেলে কি লিখতে হয় সেটা বলছে। এই যে স্টাইল দিয়ে এটা স্টাইল একটা ট্যাগ আছে, ওই সরি অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা ইনলাইন সিএসএস লিখতে পারি। সিএসএস 3 ভাবে লেখা যায়, এটা আমরা আসবো আস্তে আস্তে। অন্য একটা পেজে লিখতে পারি, ওই যে পেজে এসটিএমএল করতেছি ওই পেজের প্রথমেই লিখতে পারি, আবার যে লাইনে কাজ করতেছি সে লাইনেও লিখতে পারি। তো সেটা লেখে এইভাবে, ওটাকে বলে ইনলাইন সিএসএস। ঠিক আছে, এই যে লিস্ট স্টাইল টাইপ দিস। আর আপনি যদি সরাসরি টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করেন তাহলে এটা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের কি দেখাইছিলাম কমেন্ট করতে হয় কিভাবে? মনে হয় না আমাদের কমেন্টস করে রাখার তো দরকার, তাই না? সাপোজ আমি চাচ্ছি যে আপনি বুঝলেন না এইটা কি জিনিস, এটা কি জিনিস, আমি চাচ্ছি একটা কমেন্ট করে রাখবো, সেটা আপনার পরবর্তীতে দেখার জন্য সুবিধা, আপনার কাজটা যখন অন্য কেউ দেখবে সেটাও সে সহজে বুঝতে পারবে এটা এই জিনিস। এজন্য কমেন্টস হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন এইচটিএমএল এ কমেন্টস করতে হয় এভাবে। কি এখন শেষ করি নাই, তাই না? এজন্য দেখেন সবগুলো কমেন্টস হয়ে আছে। আর এখানে আপনি স্পেস দিয়ে মনে করেন যে এরকম করে লিখতে হবে। তাহলে কি করলাম? লেস দেন, এক্সক্লেমেশন, ডাবল হাইফেন, তারপর ডাবল হাইফেন আছে গ্রেটার দেন দিয়ে শেষ। সাপোজ লিখলাম দিস ইজ অর্ডার লিস্ট, তাই না? এখন যে কোনো কেউ এটা যদি পড়ে তাহলে বুঝতে পারবে না এটা কোনটা কি। কিন্তু এটা কি কোনো এক্সিকিউশনে কোনো প্রভাব ফেলে? ফেলে না। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আমরা তাই দেখছি, কমেন্ট করে রাখলে সেটা এক্সিকিউট হয় না। ঠিক আছে, আগে যা ছিল তাই আছে। এখন আমরা মোটামুটি লিস্ট তো দেখলাম। আমরা কি বেশি দ্রুত এগোচ্ছি? দ্রুত এগোচ্ছি। আচ্ছা দেখেন আমরা একটু টেবিল দেখি, তাহলে আমরা আবার একটু কমেন্টস করি। টেবিল বানাতে গেলে আপনাকে যেটা একটা ইউজ করতে হবে সেটার নাম কি বলেন? টেবিল। আমি একটা কথা আগে বলেছিলাম, আবার একটু খেয়াল করে মনে করে দেই।
বাসায় যে যদি প্র্যাকটিস না করেন, একটু ঘাটাঘাটি না করেন, W3-তে বেশি বেশি ঘাটাঘাটি না করেন, অনলাইনে সার্চ না করেন, কিন্তু সেরকমই হবে না। ঠিক আছে, টুকটাক যেগুলো আছে ভাই আপনার যতদূর হবে সবগুলো দেখে আসতে হবে। তাহলে হবে কি, আমি বললে আপনার কাছে জিনিসটা ইজি লাগবে। ঠিক আছে, বা আপনি যে আমি যা দেখাবো তার বাইরে আর কিছুই দেখতে পারবেন না, এরকম কোনো লিমিটেশন নেই। আপনি যত দেখবেন তত বেশি কিছু শিখতে পারবেন। আর আমি সবসময় চাই আপনি আমার থেকে আরো ভালো জানেন। ঠিক আছে, দেখেন টেবিলটা এক তো নিলাম, তাহলে একটা টেবিল হয়ে গেল, কিন্তু আসলেই কি টেবিলের সব ভিতরে সিস্টেম হয়ে জিনিসপত্র হয়ে গেল? টেবিলের ভিতরে কি থাকে বলেন তো? আচ্ছা বলেন তো কোনটা কার পরে থাকে? ওইটা বলি নাই, মানে ব্যাপারটা হলো আসলে আপনি যদি একটা রিয়েল লাইফে একটা টেবিলের কথা চিন্তা করেন, তাহলে কলামটা রোর পরে থাকে না রোটা কলামের পরে থাকে? তাই কি? সিম্পল এই বাড়ির কথা চিন্তা করি, প্রত্যেকটা তালা মনে করেন যে হলো একটা একটা রো, তাই না? এইভাবে থাকে, তাহলে রো তো। আর মনে করেন পিলার গুলো হলো কলাম। তো আপনার যদি এই যে এই ফ্লোরটাই না থাকে, তাহলে আপনি পিলার কোন জায়গায় দেবেন? বুঝতে পারছেন? আপনি কলামটা দেবেন, সেটা কোথায় দেবেন? রোর পরেই কলামগুলো থাকে। সুতরাং আগে রোকে নিয়ে আসতে হবে, তার ভিতরে কলামের চিন্তা করতে হবে। দেখেন এখানে রো যদি বানাতে চান তাহলে কি লিখতে হবে? রো তো বানালাম, এবার কি কলাম দিতে হবে না? কিন্তু রো সরাসরি যেমন বলা যায়, কলাম এরকম বলা যায় না। কি করতে হবে? বেশ কয়েকটা জিনিস ইউজ করা যায়। আপনি যদি TH দেন তাহলে যেটা হবে টেবিলের হেডিং হিসেবে ধরবে। কিছু বলতেছেন? ও কথা আচ্ছা, তাহলে হচ্ছে TH যদি দেন তাহলে কি হবে? টেবিল হেডিং হিসেবে ধরবে। হেডিং মানে বুঝি তো, আমরা ওপরে যে জিনিসগুলো একটু বোল্ড থাকে, মিডলে থাকে, আমরা দেখে বুঝতে পারি যে এইটার ডাটাগুলো এটা, যেমন নেম। এবার নেম লেখার পরে তারপর নিচে আমরা নামগুলো লিখি না, উপরে যেটা থাকে এটাকে কি বলে? টেবিল হেডিং। তো আমরা যদি চাই যে ডিফল্ট ওইরকম একটা বোল্ড হয়ে যাবে, তারপরে মিডলে থাকবে এরকম করতে, তাহলে কি লিখবো? TH, তাই না? আর যদি সিম্পল কোনো ডাটা রাখতে চাই তাহলে কি লিখবো? TD। প্রথম রোটা TH নেবেন, বা যদি আপনি চান যে নিচেও আরেকটা ওই উপরের মতো করে আরেকটা রাখতে চাচ্ছেন ফুটার, সেখানেও TH রাখতে পারেন। তাহলে এখন আমরা প্রথমটাই আপাতত নিয়ে নিই। আমরা দেখবো আরো কিছু ট্যাগের ভিতরে ইউজ করে, টি হেড, টি বডি, টি ফুটার। ঠিক আছে, ওটা আসলে কিছু না, কোনো কিছুই হয় না। ওটা দিলে যে আমারই কেন কিছু হয়ে যায় সেরকম না। এর ভিতরে কি দেবো? TH মনে করেন 3টা দিলাম। এখানে কি দিলাম? সাপোজ SL নম্বর। এখানে কি দিলাম? নেম। এখানে দিলাম যে সাপোজ মনে করেন ডিপার্টমেন্ট, তাই তো? এখন দেখি কি আসতেছে। এই দেখেন এই লেখাগুলো একটু বোল্ড হয়ে গেছে না নিজে নিজে, TH দেওয়ার কারণে। কিন্তু ব্যাপার হলো এবার আমাদেরকে ডাটা সেট করতে হবে না, নিচে তো ডাটাটা আসতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখেন বারবার আমি কেন বলছিলাম যে আমাদের রোটা হলো বেস, এই একটা রো না, এবার আমাদের পরে আর একটা লাইন হবে না, সেই লাইনের ভিতরে তো এই সেকশন একটা, এখানে একটা, এখানে একটা, এরকম থাকবে, তাই না?
আবার আরেকটা রো বাড়বে, তারপরে এখানে একটা এখানে একটা এখানে একটা, এরকম হবে না? তাহলে আপনি রোটাই যদি না থাকে তাহলে কোন কলামে কয়টা ডাটা দেবেন এটা তো প্রশ্নই আসে না। আসতেছে। তাহলে আমাদের কপি করতে হবে কি, এই টিআরটা, মানে এর নিচে আরেকটা টিআর হবে, তাই না? রো বাড়াতে হবে। বুঝতে সমস্যা? একটা টিআর দিতে হবে না? এখন এর ভিতরে টিএইচ না লিখে কি দেব? টিডি দিলাম। কয়টা হবে? কেন, আমি উপরে তো 3টে বলে আসছি যে কলাম 3টা হবে, তাহলে 3টা নেওয়া উচিত না? মনে করেন 1 নেম হলো যে ডিপার্টমেন্ট হলো যে সাপোজ কম্পিউটার। এখন দেখি কি হলো, আসছে তো না? কিন্তু আপনি যে প্রশ্ন করতেছিলেন যে আমি তো টেবিলের মতো দেখতে পাচ্ছি না, কিরকম কি হয়ে গেল? অনেক ক্ষেত্রে দেখবেন আপনার কাজ করার জন্য টেবিলটা টেবিলের মতো লাগবে না, এরকম লাগবে যে টেবিলটা দেখা গেলে হবে না। আবার অনেক জায়গায় লাগবে টেবিলটা ওই যে ইগুলো দেখা যাইতে হবে, লাইনগুলো। সেক্ষেত্রে এখানে কিছু অ্যাট্রিবিউট বসাতে হবে। ওয়ান দিলাম, দেখেন আসছে না? আসছে, কিন্তু দাগ 2-3টে করে কেন? টেবিল যখন 1 দিয়েছেন তখন ব্যাপারটা এরকম হয়েছে, রোজ জন্য একটা করে বর্ডার আসছে আর প্রত্যেকটা কলামের জন্য আরেকটা করে বর্ডার আসছে, ঠিক আছে? এগুলো আমরা সিএসএস এ যাই দেখবো কিভাবে এরকম সমস্যা দূর করা যায়। আপাতত আমরা দেখি যে কিভাবে কাজ হচ্ছে, ঠিক আছে? সিএসএস দিয়ে করতে পারবেন, বলে দিতে পারবেন ওর জন্য বর্ডার। এসটিএমএল দিয়ে তো করতে পারবেন না, এসটিএমএল এর ভিতরে আবার সিএসএস ইউজ করলে করতে পারবেন। কিসে? এইচটিএমএল এর ভিতরে যে সিএসএস মেইনলি করা হয় সেটা কখন? সিএসএস করার কোন সময় কোনটা করবেন এটা করার জন্য আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। যেমন মনে করেন অনেক কোড লেখা আছে, কমন সব জিনিস সব ঠিক আছে, সেটা আপনার অবশ্যই অন্য একটা পেজে রাখা উচিত। কারণ ওই কমন জিনিসগুলো আপনি যদি একটা পেজে লিখে দেন, মনে করেন আপনার পেজ আছে 50টা, আর প্রত্যেকটা জায়গায় আমি কি দেখাইছিলাম, কিছু পেজে কিছু কমন সেকশন থাকে না, যেমন হেডার ফুটার এইগুলা। তা আপনি মনে করেন হেডার ফুটার ওটা তো প্রত্যেক পেজে একই থাকবে, তাহলে সিএসএসটা যদি আপনি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ডিজাইন করে দেন, মনে করেন আপনার এই জায়গায় এই সাইজটা এরকম না হয়ে এরকম দরকার, তাহলে আপনার 50টা পেজে যেই চেঞ্জ করতে হবে না। কিন্তু আপনি যদি একটা সিএসএস পেজ নেন, নিয়ে সব এইচটিএমএল এ ওই সিএসএস পেজটাকে কল করেন, এবার ওখানে যদি চেঞ্জ করে দেন 50টা পেজেই একবারে চেঞ্জ হয়ে যাবে না? আপনার কমন যে সেকশনগুলো সেগুলো আমরা বাইরে এরকম করে করব। এরপরে ব্যাপার হচ্ছে আপনার কিছু জিনিস দরকার হবে যে একটু চেঞ্জ, কোনো একটা জিনিস একটু চেঞ্জ এই পেজে দরকার, অন্য কোনো পেজে দরকার না, শুধু এই পেজে হালকা একটু চেঞ্জ দরকার, আপনি সেটা ইন্টারনাল সিএসএস এ বসাতে পারেন। আর যদি চান যে কোনো একটা জিনিস শুধু এই লাইনে একটু চেঞ্জ করা দরকার, আর কোনো জায়গায় না, কিছুই না, সেখানে ইনলাইন সিএসএস ইউজ করতে হবে। বুঝেছেন? এজন্য এটা আপনাকে দেখতে হবে যে আসলে আপনার দরকারটা কিরকম, তারপরে ডিপেন্ড করবে আপনি কোন জায়গায় লিখতে পারেন। তবে হ্যাঁ, এটা ব্যাপার হলো আপনি পুরোটাই যদি এইচটিএমএল পেজের ভিতরে লিখে দেন সেটাও সমস্যা না, আপনি পুরোটা যদি বাইরের কোনো পেজের সিএসএস পেজ তৈরি করে লিখে দেন সেটাও সমস্যা না, যেভাবে করেন না কেন কোনো সমস্যা না। ওইটা ওই জিনিসটা ওই পেজের সাথে সংযুক্ত থেকে ওই কাজটা বলে দিলেই সেটা করবে।
পাশাপাশি আমার মানে এমনি সাধারণত বাটে বসে যদি নিচে আসার জন্য যদি আমি এখানে পি ট্যাগ ইউজ করি তাহলে এটা কি আমার ভুল হবে? যদি শুধু ইমেজ হয়, কোনো লেখা নাই, সেক্ষেত্রে পি ট্যাগ দিয়ে কেন আনবেন? ওটা ওভাবে হবে না, তখন সিস্টেম অন্যরকম হয়ে যাবে। বিআর দিয়ে direct দিয়ে দিতে হবে। বিআর দিতে নিচে আসবে বাবা। আপনার হাইড ওয়েট কত, এগুলো ডিপেন্ড করবে হাইড ওয়েট কত আছে ওই সেকশনটার, ইমেজের হাইড ওয়েট কত আছে, তো সেসব সব কিছুর উপরে সিএসএস দিয়ে নামাই দেওয়া যাবে, সমস্যা নেই। বলতেছি না আমরা HTML শিখি এই জন্য ঠিকই, কিন্তু HTML দিয়ে শুধু স্ট্রাকচার বানাবো, কাজটা সব সিএসএস এ করবো। ওটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করতেছে, সেটা হলো আপনার যে জায়গায় ইমেজটা বসাতে চাচ্ছেন তার ওয়েটটা কতটুক, আপনার ইমেজের ওয়েটটা কতটুক। যদি মনে করেন পুরোপুরি হয়, যে আপনি যে জায়গায় বসাতে চাচ্ছেন ইমেজটা সাইজও তাই, তাহলে ডিপেন্ড নিচের থেকে আসার কথা, সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। আর যদি তারপরে চান যে না যাই থাকুক না কেন এরপরে নিচের থেকে বসবে, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা যেটা দেখতেছিলাম, এই লেখাগুলো দেখেন এর গায়ে লেগে আছে, তাই না? তাই তো আমরা চাচ্ছি একটু ওই যে সেলগুলোর ভিতরে, এগুলো কি একটা সেল বলে না, সেলগুলোর ভিতরে একটু ফাঁকা হোক। আপনাকে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেল প্যাডিং। প্যাডিং আসলে আমরা এখনো ওদিকে যাইনি, মার্জিন প্যাডিং। প্যাডিং জিনিসটা হলো ভিতরের থেকে জায়গা বাড়ায়, আর মার্জিন হলো বাইরের থেকে। ঠিক আছে, প্যাডিং হলো ভিতর থেকে জায়গা বাড়ায়। তো দেখেন এই যে ভিতরের যে দাগটা, তাই না, এই মনে করেন ওয়ানের মাথা পর দিয়ে যে দাগটা, বাইরেরটা না, কিন্তু আমরা যদি এটা ইউজ করি, দেখেন এই দাগের থেকে এই ওয়ান পর্যন্ত এই জায়গাটা বেড়ে যাবে, এই দাগের বাইরে না। কিন্তু আমরা দিলাম 5, পিক্সেল দিলেও হবে, না দিলেও হবে। দেখছেন এই ওয়ানের মাথার থেকে এই পর্যন্ত জায়গা বাড়ছে না, উপরে এটা কিন্তু ফাঁকা হয়ে যায় নাই। ওটা যদি আপনি করতে চাইতেন তাহলে আপনাকে আরেকটা জিনিস ইউজ করতে হতো, সেল স্পেসিং। বর্ডারের বাইরের থেকে জায়গা নিছে না সেল স্পেসিং দেওয়ার পরে, আর প্যাডিং দিলে কি হলো, ভিতর থেকে জায়গা নিছে। বুঝতে কারো সমস্যা? কে বোঝেন নাই? না বুঝলে বলেন বুঝি নাই। মার্জিন আর সেল স্পেসিং কি একই কাজ? আপনি বললেন তো মার্জিন হচ্ছে বাইরে থেকে জায়গা, হ্যাঁ স্পেসিং এর তাই, কিন্তু এটা সরাসরি মার্জিন এই জন্য বলতেছে না, সেল স্পেসিং মানে প্রত্যেকটা সেলের বাইরের থেকে জায়গা নেবে, আর সেল প্যাডিংটা হলো যে সেলের ভিতরের থেকে জায়গা নেবে। এই যদি মার্জিন ব্যবহার করি তখন সরাসরি মার্জিন ইউজ করলেও এটা করা যাবে। আপনি যদি সিএসএস দিয়ে বলে দেন যে প্রত্যেকটা সেল একটা থেকে মার্জিন হবে, সেটা বলতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা আমাদের যে অ্যাট্রিবিউট আছে সেটা ইউজ করাটা দেখালাম, আপনি সিএসএস দিয়ে সবই করতে পারবেন। বোঝা যায়? এটা সেভ করি কেন? আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? অ্যাঙ্কর ট্যাগ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর টেবিল। আচ্ছা, আপনাদের সেদিকে খেয়াল করেন, আমি কি এরকম একটা টেবিল বানাইছিলাম না? এখন আমি চাচ্ছি যে আমি আরেকটা রো বাড়াচ্ছি,
কি করব, এটা কপি করলেই হচ্ছে, তাই তো? এই এখন আমি চাচ্ছি এই জিনিসটা ঠিক থাকলো, এই দুটো মিলে একটা হবে, এটাই তো। দেখেন, আপনি যদি কলামকে দুইটা বা তিনটা একটার সাথে বানাতে চান, তাহলে আপনি যেটার সাথে বানাতে চাচ্ছেন যেখান থেকে, আপনাকে সেখানে বলতে হবে কি, কল স্প্যান টু, দুইটা জায়গা নেবে না, তাই 2 দিলাম। তিনটা জায়গা নিলে 3 দেবেন, ঠিক আছে? এখন দেখেন ঘটনা যেটা, দেখেন একটু কেমন কি হয়ে গেছে ই করে, তাই না? এখানে কলাম টোটাল কয়টা আছে টেবিলে? 3টা। আমি বলছি এইটা থাকুক, আবার এটাও রাখছি, আর শেষেরটায় এসে বলছি 2টা জায়গা নেবে। ব্যাপারটা কেমন হলো না? এটা যদি 2টা জায়গা নেয়, তাহলে আমার এটা থাকার তো কোনো দরকার না। টোটাল আমার 3টাই, একটা যদি 2টা জায়গা নেয়, তাহলে টোটাল কলাম কয়টা হবে? 2টা হবে না? টোটাল 2টা হবে। আমার আছে 3টা, আমি একটা যদি 2টা জায়গা নেই, তাহলে আর কয়টা থাকবে? একটা থাকবে। তাহলে আমি এখানে কি সেটা মুছছি? 3টা আছে না? বুঝতে পারছেন? বোঝা যায়? হ্যাঁ, সেটা এখনো বলি নাই। ব্যাপার হলো আমি আরেকটা রো নিলাম, এটা মনে করেন তুলে দিলাম, এখানে 3টাই আছে, তাই ঠিক আছে? এখানে 3টাই আছে। এখন আপনি চাচ্ছেন যে এই 2টা এক জায়গায় হোক, তাই তো? সেখানেও একটা ব্যাপার আছে, একটু চিন্তা করেন তো, যদি এই জিনিসটা একটা হয়, তাহলে এইটার কি আর দরকার আছে? তাহলে এইটা রাখা যাবে না। ঠিক আছে না? এখন কিছু নাই বলে এটা প্রথমে আসছে, স্বাভাবিক ব্যাপার। এবার এটাকে বলবো যে তুমি 2টা জায়গা নাও, তবে উপর থেকে নিচে নিচে। দেখেন কিভাবে বলি, এটা না, এটাকে কি বলবো? 2, 2টা জায়গা নেবে না? এটা রোতে করলাম, তাই রো স্প্যান। যখন কলামে করছি, কল স্প্যান। তাহলে বোঝা গেল, যেটা আমি যার পরে এই কলামটা বাড়ানোর পরে যে রোড যে কলামের উপরে ইফেক্ট পড়বে, সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। কারণ এইটা যদি 2টা জায়গা নেয়, তাহলে এখানে তো আমার একটা কলামের জায়গা রাখার দরকার না, কারণ আমার টোটাল আছে 3টা, তাই একটা অলরেডি হয়ে যাচ্ছে, তাহলে আর 2টা থাকবে। বোঝা যায়? কে বুঝি নাই? বুঝি নাই কে? বোঝা যায়? হ্যাঁ, সেটা ঠিক আছে। সিস্টেমটা বুঝছেন? আপনি বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা দেখবো ফর্ম।
তৈরি করা। ফর্ম দেখবো, ফর্মের অনেক কাজ আছে। আমি জায়গায় তৈরি করা। আর ব্যাপার হলো ফর্মের ভিতরে আমরা টেবিলটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, যে নেস্টেড টেবিল, মানে আমরা একটা মনে করেন বায়োডাটা তৈরি করব, ঠিক আছে, ফর্মটা শিখে একবার প্র্যাকটিক্যাল আমরা প্রথম থেকে শুরু করব, যা শিখবো সেটুকু দিয়ে কোনো কোনো কিছু জিনিস বানানোর চেষ্টা করব, ঠিক আছে। আপনারা যদি করতে চান তবে অবশ্যই এইগুলো দিয়েও কিছু বানায় নিয়ে আসবেন, টেবিল ইউজ করে, বা আপনারা এই যে পি ট্যাগ ইউজ করে H1 2 বা ইমেজ দেখছেন যেগুলো দেখানো হয়েছে, এগুলো দিয়ে কিছু বানায় নিয়ে আসবেন। এগুলো আপনারা জায়গায় হোম টাস্ক, যেটা পাকা। আমরা এগুলো দিয়ে